আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তাসনিমা হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২৫ জনের ২৪ জনকে স্বজনদের কাছে হস্তান্তর। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। আগুনে আটকে পড়ে অনেকে আপনজনকে ফোনে জানাতে পারলেও পরে বিচ্ছিন্ন হয়ে যান। রাস্তায় ছিল স্বজনদের হাহাকার। দমকল বাহিনীকে নতুন যন্ত্রপাতি সহ আধুনিকায়ন করা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকায় ফায়ার সার্ভিসকে ৪ স্থানে বিভক্ত করার ঘোষণা। অবৈধ ভবন, সড়ক দুর্ঘটনা ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ঘোষণা ১৪ দলের। ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান। যাওয়া বিস্তারিত সংবাদে। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ লাশের মধ্যে ২৪ জনকে হস্তান্তর করা হয়েছে। ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম। তিনি বলেন, যারা আগুনে পুড়ে মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে, ফৌজদারি অপরাধে বিচার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন স্কেলিটন, ছবি তুলেছেন তাপস কর্মকার শিশির। বনানী এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন শ্রীলঙ্কার নাগরিক নীরজ ভিঘ্নেরাজার, একটি কার্গো পরিবহন কোম্পানির মহাব্যবস্থাপক নাহিদুল ইসলাম ও জেবুন্নেসা এয়ার এক্সপ্রেসের সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আব্দুল আল মামুন হেরিটেজ এয়ার এক্সপ্রেস অ্যাকাউন্ট ম্যানেজার, সালাউদ্দিন মিঠু বাসা ঢাকার মগবাজারে, রেজাউল করিম রাজু একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, বাড়ি চাঁদপুর, নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের ফজলে রাব্বি, তিনি ইউআর সার্ভিস বিডি লিমিটেডে কাজ করতেন, আনজির আবির বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে, আবদুল্লাহ আল ফারুক একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক ছিলেন, রুমকি আক্তার ও মাকসুদুর রহমান হেরিটেজ এয়ার এক্সপ্রেসের কর্মী ছিলেন তারা। এছাড়াও সৈয়দা আমেনা ইয়াসমিন, জেসমিন সুলতানা, মোহাম্মদ মনির, শহীদুল ইসলাম তুষার, আতিকুর রহমান, মুঞ্জুর রহমান ও তানজিলা মৌলি, ফজলে রাব্বি, আয়ুব আলী। এছাড়াও মাসুদুর রহমান, নারায়ণগঞ্জের আহমেদ জাফর, কুষ্টিয়ার ইফতেখার হোসেন মিঠু এবং রংপুরের মুস্তাফিজুর রহমান আগুনে পুড়ে ছাই হন। গতকাল দুপুরে বহুতল ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এভাবে আটকে পড়া কয়েকজন উপর থেকে লাফিয়ে পড়ে। আগুনের অগ্নিশিখায় আটকে থাকা মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করে। ফায়ার সার্ভিস উদ্ধার করে শতাধিক মানুষকে। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবহার করা হয় হেলিকপ্টারও। সারা রাত চলে উদ্ধার তৎপরতা। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্ত রিপোর্ট অনুযায়ী মামলা হবে বলে জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা ২২টা ফ্লোরের জন্য ২২টা পুলিশের টিম করেছি। সেখানে আমাদের টিমের মাধ্যমে প্রকৃত মালিককেই তার অফিসে আমরা নিয়ে যাব। তদন্ত কমিটি করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট। সেখানে সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ অন্যান্য পূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটিটা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ এটা খতিয়ে দেখবে। যে যতটুকু অপরাধ করেছে তাকে অবশ্যই সেই অপরাধের জন্য শাস্তি পেতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে। ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম। তিনি বলেন, বহুতল ভবনটিতে ফায়ার সিকিউরিটি ও বিল্ডিং সেফটি ছিল কিনা তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, যেই ঘটনায় যে জড়িত হোক তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এখানে হত্যাকাণ্ডের শিকার হলেন, এটা তাদের দুর্ঘটনায় মৃত্যু না। এটা এখানের যারা মালিক, ডেভেলপার এবং যদি অন্যরা জড়িত থাকে তাদের গাফিলতির কারণে এটা হত্যাকাণ্ড। এটা হত্যার দায়ে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলাও করব। স্বল্প সময়ের ভিতরে আমরা যৌথভাবে তদন্ত করছি। কোনো রিপোর্ট আর গোপন থাকবে না। সকলের জানা উচিত যে মানুষরূপী কুৎসিত এই ব্যক্তিরা কারা, কারা টাকার লোভে এভাবে মানুষের মূল্যবান জীবনকে
তারা হত্যাকাণ্ডের ভিতরে পাঠিয়ে দেয়। ঢাকা উত্তরের মেয়র বলেন, এই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা ম্যাজিস্ট্রেট পাঠাবো। ম্যাজিস্ট্রেট পাঠানোর পরে যদি দেখা হয় যে না, এখানে সেই ধরনের ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করে নাই, অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিব। গণফোরামের সভাপতি ডক্টর কামাল পরিদর্শনে এসে বলেন, প্রয়োজনে কমিশন গঠন করা হবে, কেউ যদি আইনি সহযোগিতা চায় তাও দেওয়া হবে বলে জানান তিনি। যে এই ধরনের বিল্ডিংয়ের আইনে কি আছে এবং সে আইনগুলো মেনে এই বিল্ডিংগুলো করা হচ্ছে কি হচ্ছে না, আর এখনও যেসব বিল্ডিং আছে সেগুলোকে তাদের নিজের অবস্থার একটা মূল্যায়ন করে বুঝতে হবে যে এই ধরনের ঘটনা যেন আর কোনো জায়গায় ঘটে না। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষে পুলিশের কাছে হস্তান্তর করে। অগ্নিকাণ্ডের সময় সমস্ত পথ বন্ধ ছিল বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি। অগ্নিসংযোগ হয়েছে এবং হতাহতদের উদ্ধার করা এবং সম্পদ যেগুলো হানি নষ্ট হয়েছে সেগুলোকে সম্ভাব্যভাবে করা এবং বাকি কাজ অব্যাহত থাকবে। সকল সংস্থা একসাথে বসে একটা পরিকল্পনা নিয়ে এখানে কাজটা করা হবে। কখনো অবৈধ কেমিক্যাল গোডাউন, কখনো আবার অপরিকল্পিত বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় লম্বা হচ্ছে মৃতের সংখ্যা। এ ধরনের ঘটনা ঘটলেই টনক নড়ে কর্তৃপক্ষের। গঠন করা হয় কয়েক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, কিন্তু এই সমস্ত তদন্ত কমিটি কখনোই আলোর মুখ দেখে না। স্কেলিটন, মাই টিভি, বনানী, ঢাকা। বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের দগ্ধ হয়ে বর্তমানে 6 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। বার্ন ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল জানিয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ইউনিট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন যারা ভর্তি রয়েছেন তারা প্রত্যেকেই শঙ্কামুক্ত। যে 6 জন এখন এখানে আছে তার মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক, কারণ তার 2 পা ভেঙে গেছে, তার আরও ডিগ্লোবিং ইনজুরি আছে, তো সে এখনো আশঙ্কা মুক্ত না। আর বাকিগুনা তাদেরও ইনহেলেশন বার্ন, কিন্তু সবাই যে একদম ভালো হয়ে গেছে সেটা না। আমরা আরও কিছুক্ষণ অবজারভেশনে রাখবো কয়েকদিন, তারপরে আমরা ছাড়তে পারবো। এফআর টাওয়ারে আগুনের মধ্যে আটকে পড়েছিলেন 9ম তলায় থাকা বাদশাহ ফয়সাল। শুধুমাত্র স্ত্রীকে ফোনে বলার সুযোগ পেয়েছিলেন তিনি আগুনের মধ্যে আটকা পড়েছেন। ফয়সালের স্ত্রী তার শ্বশুরকে ফোন দিয়ে এই খবর জানানোর পর বাবা ছুটে গেছেন, কিন্তু একের পর এক লাশ দেখতে দেখতে এক সময় আশা ছেড়ে দিয়েছিলেন ফয়সালের বাবা। কিন্তু বাবার প্রার্থনার ফয়সাল ফিরে এসেছেন জীবন নিয়ে। ফয়সালের বাবার মতো এমন অভিজ্ঞতা নিয়ে রিপোর্ট করেছেন রাজীব রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। ভেতরে আটকে থাকা মানুষদের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে স্বজনরা। তখন টাওয়ারের ভেতরে প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার জন্য হাহাকার সবার মধ্যে। নিজের চোখে দেখা এমন ঘটনার বর্ণনা করার সময় বারে বারে বুক কেঁপে উঠেছিল প্রত্যক্ষদর্শীদের। তারপরে আমি ছেলেকে বলছি, একটা কথা বলো, তুমি উপর থেকে কোনো লাভ দিও না, যা হয় হবে, উপর থেকে লাভ দিও না, লাভ দিতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবে আর কি, এলো কথা। আল্লাহ খোদার নাম না, বাকি আল্লাহ যা করে ইনশাল্লাহ সেটি হবে আর কি। তখন ছেলে ওইভাবেই ছিল আর কি। লাস্টে অনেকক্ষণ, প্রায় তো আপনার 12:30 আগুন লেগেছে, তখন 4টা পর্যন্ত, অলরেডি প্রায় 4.5 ঘন্টা পরে। তা আমি ছেলে পরে ওখানে ওই ধোঁয়ার মধ্যে ওরা দম ছাড়তে পারে না, তো ধোঁয়ার মধ্যে জাস্ট সে একদমই হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে আর কি। ফার্স্ট টাইম যখন সে আটকা পড়ার সঙ্গে সঙ্গে আমার ফোন দেয়। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখানে ছুটে আসি। ছুটে আসার কিছুক্ষণ পরে আবার ফোন দিই। ফোন দেওয়া তার সব কিছু বলে যে সে 9ম তলায় আটকার পরে সে যখন ওখানে তাপটা না নিতে পারছিল, সে সময় সে রোলিংয়ের যে সিঁড়ি ছিল, মানে আপনার ওই বেসমেন্টের যে সিঁড়ি, এই এসি ইয়াটা, ওখান থেকে বায়া সে গেছে 13 তলায়। 13 তলায় যাওয়ার পর ওইখান থেকে 14 তলায় উঠছে, 14 তলায় আবদ্ধ থাকছে। আমি নেমে যখন বিল্ডিংয়ের কাছে যাচ্ছিলাম তখন দেখলাম যে এত মানুষের চাপ, আমার নিজেরই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর আমার ভাইয়ের জন্য আমার টেনশনে আমি খুব চিন্তিত ছিলাম। যখন আমি ওখানে নেমে ফোন দিলাম যে হ্যাঁ, আমার মামা বললো যে না, ওকে পাওয়া গেছে, আমরা এখন অ্যাম্বুলেন্সে উঠে নিয়ে যাচ্ছি। আগুনের লেলিহানে আটকে পড়া মানুষ নিজের চোখের সামনে, অথচ কিছুই করতে পারছেন না তারা। চোখের দেখা সেই ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অনেকেই। ভাষা প্রকাশ করার মতো না, যে এত খারাপ লাগছে যে মানুষ যেভাবে পড়ছে, 3 জন মানুষ যেভাবে ঝুলা পড়লো,
যেটা নিজের কাছে খুবই খারাপ লাগছে, যে নিজেকে ধরে রাখার মতো না। ভাত না খেয়ে আমি চলে আসছি এখানে আগুন দেখতে, তখন দেখতেছি যে এখানে তার ভাই 3জন মানুষ নামতেছে, তার দিয়ে নামতেছে, আর একজন উপরে তার সুইটা আর কেউ পড়ে গেছে, মাঝখানে জেনে আসছিল ওনার গায়ের উপরে, ওনার গায়ের পড়ছে, ওনার দুজনে ক্ষেত্রে পড়ে মারা গেছে। আর ওই যে সিটা দেখা যায় না, 5টা এসি আছে ওই যে উপরে, ওইখানে একজন লোক আসছিল, ওই লোকটা ওই উপর থেকে নামছে রশি ভাই এসির উপরে, নাইমা ওই আগুন তাপ সহ্য করতে না পেরে ওই লাফ দিয়ে পরে মারা গেছে। আর দেখতেছি যে তার বেয়ে যারা নামতেছে একদম উপর থেকে ম্যাক্সিমাম 12 তলা থেকে যিনি নামছে, কয়েকজন নামছে, 12, 10 এরকমভাবে নামতেছে তার বেয়ে, এই তার বেয়ে প্লাস তার বেয়ে নামানোর স্বার্থে দেখলাম 3জন নামতেছে, উপর থেকে একটা ছেলে থাম করে পড়ে ওই তার ভিতর পড়ে, সে পড়ে এখানে মাথা একদম ফেটে গেছে একদম। তখন মানুষের চিৎকার আর কান্না, আমি নিজেই কান্না সহ্য করতে পারি না, আমি দেখি তো আরও অস্থির। ফায়ার ফাইটিংয়ের অনেক ভাইরা আসছিল, তারা এসে আমাদের পাইপ দিছে, আমাদের এখান থেকে আমরা পানি দিছি, 4-4টা পাইপ দিয়ে আমরা 4 ঘন্টা করে পানি দিছি। ইস্টার্ন হাউজিংয়ের থেকে আমাকে 1000 লিটার পানি আমাকে এই ফিলে দেওয়া হয়েছে। আমাকে টিমের অনেক লোকই আমরা এই জায়গায় সাহায্য করছি, ফায়ার সার্ভিস লোকরে। তো অনেকে উপর থেকে লাফ দিচ্ছে, অনেকে হয়তো বা জানালা দিয়ে বের হয়েছে, অনেকে জীবন বাঁচানোর জন্য মানুষ যা যা করার করণীয় তাই করছে। সামনে যেন এমন ঘটনায় আর কারো প্রাণ হারাতে না হয়, সেই প্রার্থনাই করছেন সবাই। রাজীব রহমান, মাই টিভি, ঢাকা। শিগগিরই ফায়ার সার্ভিসকে ঢাকা শহরে 4টি স্থানে বিভক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসকে নতুন নতুন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় পণ্য কিনে আধুনিকায়ন করা হবে, ব্যবস্থা করা হবে কুশনের। শারমিন আজাদের রিপোর্ট। রাজধানীর বনানীতে আগুন লাগার ঘটনায়ও দেরিতে পৌঁছে ফায়ার সার্ভিস। এর অন্যতম কারণ ছিল যানজট। এই ধরনের পরিস্থিতিতে ফায়ার সার্ভিসকে একই স্থানে না রেখে রাজধানীর 4টি স্থানে বিভক্ত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কথা বলেন সাম্প্রতিক আগুনের ঘটনা ও নিরাপদ ঢাকা গড়ে তোলার বিষয়ে। ফায়ার সার্ভিস ইকুইপমেন্টসগুলো আমরা এক জায়গায় না রেখে আমরা শহরের 4 জায়গায় আমরা রাখবো, যাতে করে যখনই যে কোনো ইনসিডেন্ট হয় খুব দ্রুতভাবে সেখানে চলে যেতে পারে। বনানীর ভবনটি অনুমোদনবিহীনভাবে নির্মিত হয় উল্লেখ করে এ ধরনের আরও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার কার্যক্রমের উপরও সরকার জোর দিয়েছে বলে জানান তিনি। ঝুঁকিপূর্ণ ভবন, এটা আপনি জানেন, এটা চলমান প্রক্রিয়া রয়েছে, যেটাই অতি ঝুঁকিপূর্ণ আছে আমরা একটা একটা করে ভাঙতেছি। অগ্নিকাণ্ডে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত বা আহত হয়েছেন, অথচ ফায়ার সার্ভিসের একটি জাম্পিং কুশন বাঁচাতে পারত এসব প্রাণ। বিষয়টির দিকেও নজর দেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই জাম্পিং কুশনের কথা বলছেন, এগুলো আমরা আসবে, এগুলো যখন এখন দেখলাম যে এইবারে যে দৃশ্যটা আমরা দেখলাম লাফিয়ে লাফিয়ে পড়ছে ওপর থেকে, আমরা নিশ্চয়ই এটাকে সঠিকভাবে এটা পরিকল্পনা নিয়ে আমরা কি করতে পারি সেটা ব্যবস্থা আমরা করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 7 দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দেবে। এর উপর ভিত্তি করে পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। ভবন নির্মাণে অবৈধ অনুমোদন, সড়ক দুর্ঘটনা, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন নামার ঘোষণা দিলেন 14 দল মুখপাত্র মোহাম্মদ নাসিম। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে ভবন নির্মাণে অবৈধ অনুমোদনকারীকে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। আর কারো লাভের আগুনে যেন সাধারণ মানুষ পুড়ে আঙ্গার না হয় সে লক্ষ্যে ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু যুব পরিষদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য 14 দল মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি কথা বলেন বনানীর অগ্নিকাণ্ডের তদন্ত প্রসঙ্গে। কারা নির্মাণ কোড মানে নাই, কারা এই ধরনের অন্যায় করেছে তাদের চিহ্নিত করলে হবে না, তাদেরকে দৃষ্টিমতো শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু বারবার এই ঘটনা ঘটবে, বারবার এই ধরনের ফাঁক ফোকরে মানুষ বেঁচে যাবে, এটা হতে পারে না।
কোনো জীবন অর্থের বিনিময়ে ফেরত পাওয়া যাবে না। জানান অবৈধভাবে গড়ে ওঠা ভবন নির্মাণ সহ সকল অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে নামবে 14 দল। বিএনপি জামাতের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করবো ঠিকই, অবশক্তির বিরুদ্ধে লড়াই করবো ঠিকই, তার চক্রের বিরুদ্ধে লড়াই করবো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে এই অবশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে। এদিকে শিল্পকলা একাডেমিতে ওয়ার্ল্ড কমিউনিকেশন কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কারো লোভের আগুনে যেন জীবন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি। কারো লোভের আগুনে যেন নিরীহ মানুষ পুরো অঙ্গার হয়ে না যায় সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনে যেখানে প্রতিবাদ করা দরকার বা প্রতিরোধ করা দরকার সেজন্য প্রস্তুত থাকতে হবে। অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। একটি রাজনৈতিক দল আছে সবকিছুতে রাজনীতি খোঁজে এবং কোনো দুর্ঘটনা হলো সেখানেও রাজনীতি খোঁজার চেষ্টা করে। আমি অনুরোধ জানাবো সবকিছুকে দয়া করে রাজনীতিকরণ করবেন না। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনৈতিক বর্তমান পরিস্থিতি সহ দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সারা খাতুন এবং কাজী জাফরুল্লাহ সহ সভাপতি মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকারকে পুতুল সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার জন্য স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সুতরাং যে স্বপ্ন দেখছেন যে একদলীয় শাসন ব্যবস্থা করে এখানে রাজত্ব চিরস্থায়ী করবেন, এই দেশের জনগণ কোনোদিনই সেই অবস্থা মেনে নেবে না। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাসনিমা হোসেন। আল্লাহ হাফেজ।